আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, অন্য মঞ্চের আলাপ চাইতায় আপনাদের সকলকে আমন্ত্রণ জানাচ্ছি। দুই উপদেষ্টার পদত্যাগ আগামী সপ্তাহে কিংবা ঈশ্বরদীতে বিএনপি জামাত সংঘর্ষ, আগ্নেয়াস্ত্রতে ভাইরাল যুবকের পরিচয় মিলল। সংবাদ মাধ্যমের এসব শিরোনাম দেখে আপনার মনে হতে পারে নির্বাচন হয়তো ফেব্রুয়ারিতে হচ্ছে। কেউ হয়তো ভাবতে পারেন নির্বাচন হলে সেটি ভয়াবহ সংঘাত আর মারামারি নির্বাচনই হতে যাচ্ছে। কিন্তু বাংলাদেশের রাজনীতি, বিশেষ করে নির্বাচনের রাজনীতি এই মুহূর্তে অতটাও সহজ সরল নয় যতটা সাদা চোখে দেখা যাচ্ছে। বরং ঢাকা এখন একটি আন্তর্জাতিক ট্রাফিক জ্যামের মাঝখানে দাঁড়িয়ে। এই জ্যামের পেছনের কারণ কোনো অভ্যন্তরীণ কোন্দল নয়, বরং এর পেছনে কলকাঠি নাড়ছে বিদেশি খেলোয়াড়রা। কারণ বাংলাদেশের সামনের দিনের রাজনীতির ভাগ্য যমুনা কিংবা ক্যান্টনমেন্টে নির্ধারণ হচ্ছে না, বরং এর মূল উৎস হয়ে যাচ্ছে দিল্লি আর ওয়াশিংটন। আঞ্চলিক স্থিতিশীলতা আর ইন্দো প্যাসিফিকের খবরদারির জন্য ভারত ও আমেরিকার স্বার্থ এক সুতোয় গেঁথে যাওয়ায় বাংলাদেশ পুরো দক্ষিণ এশিয়ার জন্য ভূ রাজনৈতিক হটকেক হয়ে উঠেছে। যে কারণে বাংলাদেশের আগামী নির্বাচন হয়ে উঠতে পারে পুরো এশিয়ায় গেম অফ থ্রোনসের নতুন সিজন। কূটনৈতিক সূত্রগুলো বলছে বাংলাদেশের আগামী জাতীয় সংসদ নির্বাচন নিয়ে ভারত ও আমেরিকার সাথে দোহাতে বসে বৈঠক করেছে বাংলাদেশ। এমনকি বিশেষ বার্তা নিয়ে বাংলাদেশে এসেছিলেন ভুটানের প্রধানমন্ত্রী। এর পেছনে কাজ করছে বাংলাদেশ ও রাখাইন রাজ্যের বিনিময় মূল্য। ভারত ও আমেরিকার এই দেয়া নেয়ার কৌশলে বড় একটি গুটি হলো বাংলাদেশের আগামী সংসদ নির্বাচন। বৈঠকে জানিয়ে আলোচনা হয়েছে, সেই সূত্র ধরে যদি সামনের দিনগুলো আগায় তাহলে আওয়ামী লীগ আর নির্বাচন ইস্যুতে দুটি প্রশ্ন দেখা দিবে। বিস্তারিত জানতে চলুন যাওয়া যাক বিশ্লেষণে। টাইমস অব বাংলাদেশের খবরের শিরোনাম হলো ফেব্রুয়ারি নির্বাচনের আগে ফের সক্রিয় যুক্তরাষ্ট্র ভারত। এই রিপোর্টটিতে সাম্প্রতিক সময় পর্দার আড়ালে ঘটে যাওয়া বেশ কিছু বৈঠক আর তৎপরতার খবর তুলে ধরা হয়েছে। রিপোর্টটিতে বলা হয়েছে বাংলাদেশের আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে দক্ষিণ এশিয়ায় নতুন করে ভূ রাজনৈতিক তৎপরতা দেখা দিয়েছে। ঢাকা কেন্দ্রিক রাজনৈতিক প্রভাব বজায় রাখতে যুক্তরাষ্ট্র ও ভারত সক্রিয় হচ্ছে। একই সঙ্গে নীরবে কূটনৈতিক প্রচেষ্টা জোরদার করছে দেশ দুটি। কূটনীতিকদের মতে বাংলাদেশের রাজনৈতিক রূপান্তর এখন ওয়াশিংটন ও দিল্লি উভয়ের জন্য গুরুত্বপূর্ণ কৌশলগত অগ্রাধিকার হিসেবে উঠে এসেছে। বলা হয়েছে ভারত ও যুক্তরাষ্ট্রের স্বার্থ বা চাওয়া পাওয়া মিলে যাওয়ায় চোখে পড়ার মতো তৎপরতা দেখা যাচ্ছে। একাধিক কূটনৈতিক সূত্রের বরাত দিয়ে টাইমস অব বাংলাদেশ এবং নর্থ ইস্ট নিউজের খবরে বলা হয়েছে আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগের অংশগ্রহণ নিশ্চিত করতে ভারত আড়ালে প্রচেষ্টা আরো জোরদার করেছে। প্রশ্ন হলো কেন ভারতের এমন প্রচেষ্টা? দর্শক, ভারতের মূল চিন্তা তিনটি। প্রথমত বাংলাদেশের অভ্যন্তরীণ স্থিতিশীলতা, দ্বিতীয়ত জঙ্গিবাদ পুনরুত্থানের ঝুঁকি, আর তৃতীয়ত ভারতের উত্তর পূর্বাঞ্চলের নিরাপত্তা সংক্রান্ত কারণ। অর্থাৎ দিল্লির কাছে আওয়ামী লীগের নির্বাচনে অংশগ্রহণ তাদের নিরাপত্তার জন্য মাস্ট ডু টাস্ক হিসেবে গণ্য হচ্ছে। আর এ লক্ষ্য পূরণের জন্যই শুরু হয় উচ্চ পর্যায়ে বৈঠক। প্রথম বৈঠকটা হয় দিল্লিতে কলম্বো সিকিউরিটি কনক্লেভের সাইডলাইনে। বাংলাদেশের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা ডক্টর খলিলুর রহমান এবং ভারতের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভাল এই দুই গুরুত্বপূর্ণ ব্যক্তির মধ্যে আলোচনা হয়। কিন্তু চমক আরো বাকি আছে। এই বৈঠকের পরপরই তারা আরো এক দফা বৈঠকে বসেন, আর সেই বৈঠকের লোকেশন হলো মধ্যপ্রাচ্যের রহস্যময় দেশ কাতার। কাতারে বৈঠক হওয়া মানে এর গুরুত্ব কয়েক গুণ বেড়ে যাওয়া। কেন? কারণ এই বৈঠকটি শুধু ভারত বা বাংলাদেশের মধ্যেই সীমাবদ্ধ ছিল না। দোহা বৈঠকের আলোচনা পরিচালনা করেন এমন একজন ব্যক্তি যিনি আলোচনার পরিবেশকে আরো আকর্ষণীয় করে তুলেছেন। তিনি হলেন কাতারের আমিরি দেওয়ানের প্রধান আব্দুল্লাহ বিন মোহাম্মদ বিন মোবারক আল খুলাইফি। এই খুলাইফি যুক্তরাষ্ট্রের সঙ্গে কাতারের নিরাপত্তা সহযোগিতা জোরদারে ভূমিকার জন্য সিআইএ এর জর্জ টেনেট মেডেলে ভূষিত হয়েছেন। যখনই কোনো আলোচনায় সিআইএ মেডেল জয়ী একজন মধ্যস্থতাকারী থাকেন তখনই বোঝা যায় আলোচনাটি মোটেও আঞ্চলিক পর্যায়ে নেই, এটি পুরোপুরি আন্তর্জাতিক নিরাপত্তা এজেন্ডায় চলে গেছে। আরো গুরুত্বপূর্ণ বিষয় হলো টাইমস অব বাংলাদেশ এবং নর্থ ইস্ট নিউজের খবরে বলা হয়েছে দোহা বৈঠকে যুক্তরাষ্ট্রের কর্মকর্তারা উপস্থিত ছিলেন। এর মাধ্যমে ওয়াশিংটনও বাংলাদেশের নির্বাচন নিয়ে তাদের বাড়তি আগ্রহের ইঙ্গিত দিয়েছে। বাংলাদেশের পক্ষে বৈঠকে অংশ নেন জাতীয় নিরাপত্তা উপদেষ্টা ডক্টর খলিলুর রহমান।
বাংলাদেশের প্রধান উপদেষ্টার দপ্তর থেকে জারি করা জিওতে দেখা যাচ্ছে খলিলুর রহমান 25 থেকে 28 নভেম্বর কাতারে অবস্থান করছেন। তবে সরকারি আদেশে এই সফরের উদ্দেশ্য নিয়ে কিছু বলা নেই। জিওতে বলা হয়েছে জনাব খলিলের এই সফরটি সরকারি সফর মানে অন ডিউটি হিসেবে গণ্য হবে এবং সফরের সব খরচ প্রধান উপদেষ্টার দপ্তর বহন করবে। দর্শক, বিষয়টি অনেকটা সেই বাংলা সিনেমার মতো, যেখানে নায়ক বিদেশে যায় কোনো ব্যবসায়িক কাজে, কিন্তু ভেতরে কাজটা থাকে গোপন প্রেমের সম্পর্ক স্থাপন করা। দোহায় অনুষ্ঠিত বৈঠকের অবস্থাও তাই, যেখানে ব্যবসা হলো নির্বাচন আর গোপন সম্পর্ক হলো ভারত মার্কিন বাংলাদেশ বোঝাপড়া। প্রশ্ন হলো, ভারত ও যুক্তরাষ্ট্র কেন বাংলাদেশকে নিয়ে একসাথে দোহায় বসে আলোচনার টেবিলে বসলো? কূটনীতিকরা জানাচ্ছেন ভারত ও যুক্তরাষ্ট্রের উদ্বেগের মধ্যে বেশ কিছু জায়গায় মিল আছে। এর অর্থ হলো নরেন্দ্র মোদী এবং ডোনাল্ড ট্রাম্প দুজনের প্রশাসনের টেনশন পয়েন্টগুলো প্রায় এক। দিল্লি বলছে বাংলাদেশের শান্তি থাকা দরকার, আওয়ামী লীগ নির্বাচনে না থাকলে গন্ডগোল হবে, আর গন্ডগোল হলে ভারতের উত্তর পূর্ব সীমান্তে জঙ্গি বেড়ে যাবে, তাতে ভারতের শান্তি নষ্ট হবে। অন্যদিকে ওয়াশিংটন বলছে তাদের ইন্দো প্যাসিফিক স্ট্র্যাটেজিতে ভারতই বস, আর বাংলাদেশকে আমেরিকার দরকার ভূ রাজনৈতিক ক্ষেত্র হিসেবে। এই অঞ্চলে যে চীনের প্রভাব বাড়ছে সেটা কমাতে হবে। চীনের প্রভাব মানে আমেরিকার ঘুম হারাম হয়ে যাওয়া। দর্শক, ভারত ও আমেরিকা দুই দেশের সবচেয়ে বড় অস্বস্তির কারণ এক, সেটি হলো চীন। চীন নীরবে সব দলের সাথে সম্পর্ক বানাচ্ছে। এজন্য এক বিয়েতে বর আর কনে পক্ষের ঝগড়ার মাঝে এক তৃতীয় পক্ষের লোক এসে সবার সাথে দোস্তি করে নিচ্ছে। সূত্রগুলো বলছে দুই দেশের স্বার্থ এক বিন্দুতে মিলে যাওয়ায় বাংলাদেশকে নিয়ে দোহাতে বৈঠক হয়েছে। প্রশ্ন হলো, এই একই চাওয়া পাওয়ার মধ্যে বাংলাদেশকে নিয়ে ভারত ও যুক্তরাষ্ট্রের মধ্যে লেনদেনটি কি হচ্ছে? কূটনৈতিক সূত্রগুলো বলছে ঢাকা নিয়ে যুক্তরাষ্ট্রের কাছে ভারতের প্রত্যাশা এখন বেশ পরিষ্কার। দিল্লি মনে করে গত কয়েক মাসে বাংলাদেশের সঙ্গে তাদের প্রভাব কিছুটা কমে গেছে এবং সেটি পুনরুদ্ধারে ওয়াশিংটনের সমর্থন দরকার। অন্যদিকে যুক্তরাষ্ট্র চায় মিয়ানমারের রাখাইন অঙ্গরাজ্যে ভারতের ভূমিকা আরো জোরদার হোক। রাখাইনে আরাকান আর্মি ও অন্যান্য সশস্ত্র গোষ্ঠী নতুন বাস্তবতা তৈরি করছে এবং ওয়াশিংটন মনে করে ভবিষ্যতে পুনর্গঠন ও স্থিতিশীলতা প্রক্রিয়ায় ভারত গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। এটা অনেকটা আন্তর্জাতিক বাজারের দর কষাকষির মতো, তুমি আমাকে ঢাকা দাও, আমি তোমাকে রাখাইন দিচ্ছি। দর্শক, টাইমস অফ বাংলাদেশের খবরে দিল্লি আর দোহার বৈঠক ছাড়াও আরেকটি স্পর্শকাতর বিষয় উঠে এসেছে। পত্রিকাটি বলছে অভ্যন্তরীণ আলোচনার সঙ্গে যুক্ত একাধিক ব্যক্তি তাদের জানিয়েছেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে দেশে ফেরত আনার প্রশ্নটিও কিছু পর্যায়ে আলোচনায় উঠে এসেছে। তবে তারা বলছেন নির্বাচন প্রশ্নে সুস্পষ্টতা না আসা পর্যন্ত এ বিষয়ে ভারত কোনো আগ্রহ দেখাতে রাজি নয়। তার মানে ভারত আগে নির্বাচনের কাঠামো চূড়ান্ত দেখতে চায়, তারপর অন্যান্য বিষয় নিয়ে ভাববে। মূল কথা হলো দোহা বৈঠকে নির্বাচনের কথা, স্থিতিশীলতার কথা, এমনকি সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে দেশে ফেরানোর প্রশ্নটি উঠেছে। কিন্তু ভারত বলছে নির্বাচন ফাইনাল না হলে এ ব্যাপারে কথা নেই। এজন্য এক জটিল কূটনৈতিক দর কষাকষি। এদিকে এই নীরব কূটনৈতিক তৎপরতার মধ্যে আরেকটি ট্র্যাক টু কূটনীতির উদাহরণের কথা উঠে এসেছে। দর্শক, ট্র্যাক ওয়ান ডিপ্লোমেসি হলো সরাসরি রাষ্ট্রীয় বা সরকারি পর্যায়ের কূটনীতি, আর ট্র্যাক টু ডিপ্লোমেসি হলো একটি অনানুষ্ঠানিক প্রক্রিয়া যেখানে পর্দার আড়ালে আলোচনা হয়ে থাকে। টাইমস অফ বাংলাদেশের খবরে বলা হয়েছে সম্প্রতি ভুটানের প্রধানমন্ত্রী শেরিং তোবগে যে বাংলাদেশ সফরে এসেছিলেন, তখন তিনি নাকি ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর একটি বিশেষ বার্তা নিয়ে এসেছিলেন। যদিও কোনো পক্ষই এই বার্তার বিষয়বস্তু প্রকাশ করেনি, কিন্তু সবাই এই সফরকে বাংলাদেশের নির্বাচনকে ঘিরে এক ধরনের নীরব কূটনীতি হিসেবে দেখছেন। দর্শক, দেখা যাচ্ছে পুরো প্রক্রিয়াটি অনেকটা আন্তঃমহাদেশীয় দাবা খেলার মতো। এক চাল দেওয়া হয় বাংলাদেশে, তার প্রভাব পড়ে ভারত মিয়ানমার সীমান্তে, আর পুরো খেলার পরিচালনা হয় কাতার আর ওয়াশিংটনে বসে। টাইমস অফ বাংলাদেশের খবরটিতে একেবারে শেষে দুটি খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন ছুড়ে দেওয়া হয়েছে। বলা হয়েছে কূটনৈতিক তৎপরতা যত বাড়ছে, আলোচনা এখন দুটি প্রশ্নই সবচেয়ে প্রাধান্য পাচ্ছে। একটি হলো আওয়ামী লীগ কি শেষ পর্যন্ত নির্বাচনে অংশ নেবে, অন্যটি সমঝোতার পরিবেশ তৈরি হলে ফেব্রুয়ারির ভোট কি পেছাতে পারে। দর্শক, গত 12 মে থেকে বাংলাদেশে সরকারের নির্বাহী আদেশে আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ আছে। সরকার পক্ষ থেকে মাঝে মাঝে বলা হয় আওয়ামী লীগ আগামী নির্বাচনে অংশ নিতে পারবে না, কিন্তু সম্প্রতি পর্দার আড়ালে পরপর ঘটে যাওয়া বেশ কিছু আঞ্চলিক বৈঠক ভিন্ন বার্তা দিতে শুরু করেছে।
দিল্লি চায় আওয়ামী লীগ রাজনীতিতে ফিরে আসুক, আর মিত্র যুক্তরাষ্ট্রের হাতে আছে সুষ্ঠু, অবাধ ও অন্তর্ভুক্তিমূলক নির্বাচনের জন্য চাপ দেওয়ার হাতিয়ার। এ চাপ না মানলে যুক্তরাষ্ট্রের সেই নাইজেরিয়া সিনড্রোম দেখা যেতে পারে, এমন আশঙ্কা করছেন কূটনীতিকরা। দর্শক, নাইজেরিয়া সিনড্রোম হলো যুক্তরাষ্ট্রের সেই স্যাংশন যার ফলে আসতে পারে ভিসা সহ নানা নিষেধাজ্ঞা। কিন্তু প্রশ্ন হলো, বাংলাদেশের অন্তর্বর্তী সরকার বলছে ফেব্রুয়ারির প্রথমার্ধে নির্বাচন হবে, ফলে ফেব্রুয়ারি মাস সামনে রেখে প্রস্তুতি চললেও যদি ভারত যুক্তরাষ্ট্রের চাপে এমন কোনো সমঝোতা হয় যা আওয়ামী লীগের অংশগ্রহণ নিশ্চিত করে, তাহলে সেই সমঝোতার জন্য সময় দরকার হতে পারে। এখানে ভারত এবং যুক্তরাষ্ট্রের অগ্রাধিকার ভিন্ন। ওয়াশিংটনের কাছে সুষ্ঠু নির্বাচন ও রাজনৈতিক স্থিতিশীলতা যেমন আঞ্চলিক স্বার্থ রক্ষার অংশ, তেমনি ভারতের কাছে অগ্রাধিকার হলো সীমান্ত স্থিতি বজায় রাখা ও চীনের প্রভাব নিয়ন্ত্রণে রাখা। এই দুই অগ্রাধিকারের মধ্যে যে বিন্দুতে সমঝোতা হবে সেটাই নির্বাচনের ভাগ্য নির্ধারণ করবে। দর্শক, ভারত ও আমেরিকার পক্ষ থেকে বার্তাটা পরিষ্কার, সেটি হলো বাংলাদেশের নির্বাচন এখন আর শুধু অভ্যন্তরীণ বিষয় নয়, এটি এখন ইন্দো প্যাসিফিক কৌশলের একটি বড় পরীক্ষা। ভারত চায় তার নিরাপত্তা, যুক্তরাষ্ট্র চায় আঞ্চলিক প্রভাব ধরে রাখতে, এবং এই দুই দেশের সম্মিলিত আকাঙ্ক্ষা হলো চীন যেন এই অঞ্চলে আর কোনো বড় সুবিধা নিতে না পারে। এই পুরো পরিস্থিতিটা অনেকটা এমন যেন আপনি ক্রিকেট খেলা দেখছেন, কিন্তু আম্পায়ার ও মাঠের বাইরে বসা ব্রডকাস্টার মিলে সিদ্ধান্ত নিচ্ছে কোন দল ব্যাটিং এ নামবে। বলা যায়, বাংলাদেশের রাজনীতি এখন আর শুধু 32 নম্বরের ধানমন্ডি বা পল্টনের খেলার মাঠ নয়, এটি একটি গ্লোবাল দাবা খেলা, যেখানে ঢাকা শুধু একটি পণ বা সৈন্য মাত্র। এই খেলার শেষ চাল কে দিবেন, ওয়াশিংটন, দিল্লি নাকি শেষ পর্যন্ত ঢাকার জনগণ? সেই উত্তর পেতে চোখ রাখতে হবে আরো কিছু গোপন বৈঠকের দিকে। যদি ভারত যুক্তরাষ্ট্রের ঐক্য বজায় থাকে, তবে বাংলাদেশের রাজনীতিতে বড় ধরনের পরিবর্তন অবশ্যম্ভাবী। আর যদি ঐক্য ভেঙে যায়, তাহলে পরিস্থিতি আরো ঘোলাটে হবে। সরকারের প্রতিশ্রুতি অনুযায়ী একেবারে সামনেই জাতীয় নির্বাচন, আর তার আগেই হঠাৎ করে আবার ভেসে উঠছে সেই পুরনো সন্দেহ, -2 তত্ত্ব কি আবার কার্যকর হতে যাচ্ছে? সময়টাও এমন যে সন্দেহগুলো অযৌক্তিক মনে হয় না। আওয়ামী লীগ কার্যত নিষিদ্ধ, শেখ হাসিনার বিরুদ্ধে আদালতের রায়, যাই হোক, মূল কথা হলো দুই প্রধান দলই এখন অস্থিতিশীল। এই অস্থিরতার সঙ্গে আরো বড় অনুষঙ্গ হিসেবে যুক্ত হয়েছে বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার অসুস্থতা। নির্বাচনের ঠিক আগে এমন সংকট কোনো সাধারণ ঘটনা নয়, এটা একেবারে দলের হৃদয়ে ধাক্কা দেয়, কারণ তাকে কেন্দ্র করেই বিএনপির সব হিসেব নিকেশ গড়ে উঠেছে বলে এতদিন বোঝা যাচ্ছিল। কিন্তু তিনি যদি আল্লাহ না করুন না থাকেন, তাহলে কি হবে? নির্বাচন না হয় সরকার না করে পার পেয়ে যাবে, কারণ সরকার নির্বাচন করতে চাইছেও না। কিন্তু বিএনপির কি হবে? 1/11-তে ইউনূস -2 থিওরির প্রধান প্রবক্তা ছিলেন, এখনো তিনি সে কাজটি করে যাচ্ছেন। বেগম জিয়ার অসুস্থতাকে কেন্দ্র করে বিএনপির রাজনীতির ভবিষ্যৎ নিয়েই আজকের আলোচনা। সেনাকুঞ্জের অনুষ্ঠানের পর দিনই যখন বেগম জিয়াকে আইসিইউতে নেওয়া হলো, তখনই দলীয়ভাবে ঘোষণা দেওয়া হলো যে তার অবস্থা সংকটজনক। প্রচন্ড শ্বাসকষ্ট, বুকে সংক্রমণ, হৃদযন্ত্রের জটিলতা এবং ফুসফুসে ইনফেকশন সব মিলিয়ে পরিস্থিতি দ্রুত খারাপের দিকে যাচ্ছে। মেডিকেল বোর্ড জানিয়ে দিয়েছে যে জরুরি সিদ্ধান্ত ছাড়া তাকে বাঁচানো যেত না। বয়স প্রায় 80, দীর্ঘদিন ধরে লিভার সিরোসিস, হার্টের সমস্যা এবং ডায়াবেটিসের জর্জরিত। এই অবস্থায় যে কোনো সংক্রমণই প্রাণঘাতী হয়ে দাঁড়ায়। বিএনপির পক্ষ থেকে দেশবাসীর কাছে দোয়া চাওয়া হয়েছে, প্রধান উপদেষ্টা দোয়া চেয়েছেন, কিন্তু রাজনৈতিক বাস্তবতা এত সহজ দোয়ার উপর দাঁড়িয়ে থাকে না। দলের ভেতরেই প্রশ্নের ঢেউ উঠছে, এখন কি হবে? ঠিক এই পরিস্থিতিতেই আরো একটি অস্বস্তিকর সত্য সামনে এসেছে। তারেক রহমান এখনো দেশে ফিরছেন না কেন? তার মা অসুস্থ, মরণাপন্ন, তাকে দেখতে হলেও তো দেশে যাওয়ার কথা। যেসব কথা তার বিরোধী শিবির থেকে ইতিমধ্যেই রাজপথে উচ্চারিত হচ্ছে। ফেরার কোনো নিশ্চয়তা নেই, নাকি তিনি ফিরছেন না? নির্বাচন একেবারে দোরগোড়ায়, তফসিল ঘোষণার আর মাত্র কয়েকদিন বাকি। এই সময়ে দলের প্রধান নেত্রীর আইসিইউতে ভর্তি হওয়া মানে বিএনপির জন্য ভয়ঙ্কর ধাক্কা।
দলের ভেতরে সিদ্ধান্ত গ্রহণের জন্য একটি কেন্দ্রীয় নেতৃত্ব প্রয়োজন। খালেদা জিয়া নেই, তারেক জিয়াও উপস্থিত নেই। এভাবে একটি দল নির্বাচনের মুখোমুখি হলে সেটি শুধু রাজনৈতিকভাবে দুর্বল হয় না, বরং পুরো কাঠামো অচল হয়ে পড়ার ঝুঁকি তৈরি হয়। এবার আরো জটিল প্রশ্ন আছে, বেগম জিয়া নির্বাচনে দাঁড়াতে পারবেন তো? কিছুদিন আগেই দল জানিয়েছিল তিনি বগুড়া, দিনাজপুর এবং ফেনীর 3টি আসনে প্রার্থী হবেন, কিন্তু তিনি নিজে হাঁটতে পারেন না, শ্বাস নিতে পারেন না, দিনের পর দিন হাসপাতালে থাকতে হচ্ছে যাকে, তার পক্ষে প্রচার চালানো তো দূরের কথা, সংসদে উপস্থিত তিনি থাকতে পারবেন কতদিন বলুন তো? কঠিন হবে তার জন্য নিশ্চিতভাবে। রাজনৈতিক দায়িত্ব পালন তো আরো কঠিন। এ বিষয়টি এখন বিএনপির ভেতরেই কিছুটা অস্বস্তির জন্ম দিয়েছে, কারণ তার প্রার্থিতা আদতে প্রতীকী হলেও বাস্তবতার দায়িত্ব কাউকে না কাউকে নিতে হবে। অন্যদিকে দলের একমাত্র সম্ভাব্য উত্তরসূরি তারেক রহমান। তার দেশে না ফেরার পেছনে নানা বিশ্লেষণ আছে। নিরাপত্তা, আইনি জটিলতা, রাজনৈতিক হিসেব সবই যুক্তি হিসেবে বলা হয়, কিন্তু দলের ভেতরের বাস্তব চিন্তা হলো তিনি কি সত্যি এই সংকটে দেশে ফিরতে পারবেন, নাকি তার ফেরার প্রশ্ন আবারও পিছিয়ে যাবে। যদি তিনি নির্বাচন পর্যন্ত দেশে না ফেরেন, তাহলে প্রার্থী বাছাই, কৌশল নির্ধারণ, নির্বাচনকালীন নেতৃত্ব এসবের দায়িত্ব কে নেবে? বিএনপির যেসব জ্যেষ্ঠ নেতা আছেন তাদের অনেকেই বয়সে প্রবীণ, কেউ কেউ সীমিত গ্রহণযোগ্যতার মুখে। এই অনিশ্চয়তা দলটিকে আরো পঙ্গু করে দিচ্ছে। খালেদা জিয়ার শারীরিক অবস্থা নিয়ে বিদেশে নেওয়ার আলোচনা নতুন নয়। আওয়ামী লীগ আমলে তাকে প্রতিদিন বিদেশে নেওয়ার কথা বলা হতো এবং সরকার নিতে দিচ্ছে না বলে সরকারের উপর নানা রকমের চাপ দেওয়া হতো। কিন্তু সরকার পরিবর্তনের পরও তাকে বিদেশে পাঠানো হয়নি বা গেলেও বেশি দিন ছিলেন না, যা এখন নতুন করে প্রশ্ন তোলে। আসলে কোনো পক্ষই কি তার চিকিৎসার বিষয়ে স্পষ্ট সিদ্ধান্ত নেয়নি? দল কেন নিচ্ছে না? এখন কেন তাকে বিদেশে পাঠানো হচ্ছে না? এখন আবার আলোচনা হচ্ছে তাকে কি লন্ডন বা আমেরিকায় নেওয়া হবে? আলোচনাতেই সীমাবদ্ধ, নাকি থাইল্যান্ডের মতো নিকটবর্তী দেশে নিয়ে গেলে তার চিকিৎসা দ্রুত করা সম্ভব? কিন্তু এত দূরের বিমান যাত্রা কি তার শরীর নিতে পারবে? তিনি কি নিরাপদ অবস্থায় এয়ার অ্যাম্বুলেন্সে উঠতে পারবেন? এসব প্রশ্নের উত্তর কিন্তু কেউ দিচ্ছে না, কিন্তু প্রশ্নগুলো তো আছে। দলের ভেতরেও কেউ কেউ দৃঢ়ভাবে বলতে পারছেন না কোন সিদ্ধান্ত আসলে সবচেয়ে ভালো হবে। তার উপর রয়েছে তার সর্বশেষ ছবি নিয়ে তৈরি হওয়া মানসিক ধাক্কা, যেখানে দেখা গেছে তার হাত ফোলা, আঙুল বিকৃত, দুর্বলতা এতটাই স্পষ্ট যে চোখ সরানো যাচ্ছে না। এই ছবি শুধু মানবিক সমবেদনা জাগায়নি, বরং রাজনৈতিকভাবে দলকে আরো অস্থির করেছে, কারণ নেতার শারীরিক অবস্থার প্রতীকী প্রভাব অনেক গভীর, বিশেষ করে এমন একজন নেতা যার পরিচয়ই আসলে দলের অংশ, যার পরিচয় দলের পরিচয়। এখন সবকিছু মিলিয়ে বিএনপির সামনে একটা খুব স্পষ্ট বাস্তবতা দাঁড়িয়ে গেছে। এই দলটি বর্তমানে একটি ট্রানজিশন ক্রাইসিসে আটকে আছে। তারা চাইলে এই সংকটকে সুযোগে রূপ দিতে পারে যদি নেতৃত্ব দ্রুত পুনর্গঠন করতে পারে, কিন্তু ইতিহাস বলছে বিএনপি সংকটের নেতৃত্ব পুনর্গঠন করতে কখনো সফল হয়নি। দলটি মূলত একটি পরিবার কেন্দ্রিক নেতৃত্বে চলেছে এতদিন। হঠাৎ করে সেই নেতৃত্ব শূন্য হলে দল ভেঙে পড়ার ঝুঁকি থাকে, এবং ঝুঁকি তো আছে। 11-11-তে সেই চেষ্টা করা হয়েছিল, এখনো সেই চেষ্টা কিন্তু চলছে। কিছু মধ্যম পর্যায়ের নেতা সামনে আসতে চাইলেও দলীয় প্রতীকী নেতৃত্ব ছাড়া তারা টিকতে পারবেন কিনা সেটা নিয়েও সন্দেহ আছে। এখন -2 তত্ত্বের কথা যেটা শুরুতে বলেছিলাম, 11-11 সময়ে তত্ত্বাবধায়ক সরকারের ছত্রছায়ায় যে পরিকল্পনা হয়েছিল এবং ডক্টর ইউনূস সেই পরিকল্পনার কেন্দ্রবিন্দুতে ছিলেন, দুই দল থেকেই দুই নেত্রীকে সরিয়ে নতুন রাজনৈতিক নেতৃত্ব তৈরি করার সেই তত্ত্বকে তখন জোরালো সমর্থন দিয়েছিলেন অধ্যাপক ইউনূস। তার অবস্থান ছিল স্পষ্ট, নতুন দল, নতুন নেতৃত্ব, পুরনো নেত্রীদের বিদায়। আজ যখন তিনি দেশের প্রশাসনের কেন্দ্রস্থলে, তখন অনেকেই ভাবছে এই কি সেই পুরনো প্রকল্পের নতুন সংস্করণ? আওয়ামী লীগকে নিষিদ্ধ করা, শেখ হাসিনার বিরুদ্ধে রায়, বিএনপি নেত্রী গুরুতর অসুস্থ, এই তিনটি সাময়িক মিল, এই তিনটি ঘটনা যদি আপনি একসাথে সাজান তাহলে তো অনেক প্রশ্ন উত্থাপন করে। বিএনপি যেভাবেই হোক ইউনূসের রাজনৈতিক কৌশলের মুখে বারবার হারছে, সেটাও এখন কি অস্বীকার করতে পারবেন কেউ? কোনো পরিকল্পনা সামনে আনতে গেলে ঠিক এই জায়গাতে এসে দলটি হোঁচট খায়, যেটা প্রতিপক্ষ তৈরি করে দেয়। এই পুনরাবৃত্তি প্রমাণ করে যে বিএনপির কৌশলগত ঘাটতি দীর্ঘমেয়াদী। সবকিছু মিলিয়ে এখন যে প্রশ্নটা সবচেয়ে গুরুত্বপূর্ণ তা হলো বেগম জিয়া না থাকলে বিএনপি আসলে কি হবে? প্রথমত দলটি নেতৃত্ব শূন্য হবে, দ্বিতীয়ত তারেক রহমান দেশে না ফিরলে ক্ষমতার শূন্যতা আরো বাড়বে, তৃতীয়ত জ্যেষ্ঠ নেতাদের ভেতর ক্ষমতার লড়াই শুরু হওয়ার ঝুঁকি রয়েছে, চতুর্থত রাজনৈতিকভাবে তারা যেই
আইকনিক নেতা দিয়ে এতদিন আন্দোলন পরিচালনা করবেন বলে ভেবেছিলেন অথবা ক্ষমতায় যাবেন বলে ভেবেছিলেন, সেই চেহারা হারিয়ে যাবে। আর পঞ্চমত, আন্তর্জাতিক মহলে তারা আরো দুর্বল হয়ে পড়বে। আর সবশেষ যদি বলি, একদম বাস্তব দিক থেকে নির্বাচনের আগে দলের মনোবল ভেঙে যাওয়ার আশঙ্কাটা প্রবল। সংক্ষেপে, যদি বেগম জিয়া রাজনীতিতে সক্রিয়ভাবে না ফিরতে পারেন এবং তারেক রহমানও মাঠে না আসেন, তাহলে বিএনপি এক কঠিন সমস্যার মুখে দাঁড়াবে, যেখানে সুযোগও আছে, ঝুঁকিও আছে, কিন্তু ব্যর্থতার সম্ভাবনা সবচেয়ে বেশি। কারণ দলটি বহু বছর ধরে যে দুইজনকে কেন্দ্র করে দাঁড়িয়েছিল, এই দুইজনের একজন শয্যাশায়ী আইসিইউতে, আরেকজন বিদেশে এবং অনুপস্থিত। বড় দলগুলো সাধারণত এমন অবস্থায় ভেঙে পড়ে না, কিন্তু অকার্যকর হয়ে পড়ে। বিএনপির উদাহরণ আমরা দিতেই পারি। এখন দলের নেতাকর্মী, সমর্থক এবং সাধারণ মানুষ সবাই একটাই আশা করছেন যে বেগম জিয়া সুস্থ হয়ে ওঠেন, ফিরে আসুন। কিন্তু পাশাপাশি রাজনৈতিক বাস্তবতাও সামনে এসে দাঁড়িয়েছে। এই সংকট যদি আরো গভীর হয়, তাহলে বিএনপি যে বড় রাজনৈতিক ঝড়ের মুখে দাঁড়িয়ে আছে, সেটা কেউ আর অস্বীকার করতে পারছে না। আমি বহুদিন ধরে শুরু থেকেই ডক্টর ইউনূসের কাছে বিএনপির এই পরাজয় নিয়ে, তারেক রহমানের পরাজয় নিয়ে, তারেক রহমান দেশে আসতে পারবেন না নিয়ে অনেকগুলো ভিডিও করেছি। আপনি দেখতে পারেন, মিলিয়ে দেখতে পারেন, আমি যা বলেছি আর বাস্তবতা কি এক কিনা। ভালো থাকুন সবাই।